এই উত্তেজনার আগুন কিন্তু শুধু তাদের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং পুরো উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে একটা ভয়াবহ সংকটের মধ্যে ফেলে দিয়েছে। যে যুদ্ধটা এড়ানোর জন্য তারা এতগুলো বছর ধরে এত চেষ্টা করে গেল, সেটাই এখন দরজায় কড়া নাড়ছে। চলুন এই জটিল ভূ-রাজনীতিক দাবার ছকটা একটু কাছ থেকে দেখা যাক। সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর জন্য যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে সরাসরি একটা যুদ্ধ বেঁধে যাওয়াটা ছিল সবচেয়ে বড় দুঃস্বপ্নের মতো। তারা খুব ভালো করেই জানত এই আগুন একবার লাগলে তার আঁচ থেকে কেউই বাঁচতে পারবে না। আর দেখুন, ঠিক সেই ভয়টাই এখন সত্যি হয়ে সামনে এসে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডন আভিভ আর স্যাম অরবিরেই একটা কথাই বুঝিয়ে দেয় যে পরিস্থিতিটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। এটা শুধু বহুদূরের কোনো যুদ্ধ না, এর সরাসরি প্রভাব পড়ছে উপসাগরীয় দেশগুলোর ওপর। তাদের সাধারণ মানুষের ব্যবহারের জিনিস, তাদের অবকাঠামো সবকিছুই এখন নিয়মিত হামলার শিকার হচ্ছে। গোটা অঞ্চলের স্থিতিশীলতাই এখন হুমকির মুখে। তো প্রথমে আমাদের বুঝতে হবে এই সংঘাতের তাৎক্ষণিক প্রভাবটা ঠিক কী, আর উপসাগরীয় দেশগুলো ঠিক কী নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত। কারণ সত্যি বলতে এটা এমন একটা যুদ্ধ যা তারা কোনোদিনই চায়নি। এই মুহূর্তে তাদের সামনে আসলে চারটা জরুরি কাজ। দেখুন, যে কোনো দেশই তো সবার আগে নিজের নিরাপত্তা আর স্বার্থের কথা ভাবে, তাই না? ঠিক সেভাবেই তাদের প্রথম লক্ষ্য হল ইরানের হামলা থেকে নিজেদের সাধারণ অবকাঠামো বাঁচানো। ২ নম্বর, বাণিজ্যিক জাহাজের জন্য যে রুটগুলো আছে সেগুলো আবার খুলে দেওয়া। ৩ নম্বর, তেল, গ্যাসের মতো জ্বালানি উৎপাদন আর সরবরাহ স্বাভাবিক রাখা। আর ৪ নম্বরটা হলো একটা দীর্ঘমেয়াদী চিন্তা, যে কোনো মূল্যে ইরানকে পারমাণবিক শক্তিধর হওয়া থেকে আটকানো। কারণ তাদের ভয়টা হলো এই যুদ্ধের সুযোগে ইরান হয়তো তার নিউক্লিয়ার প্রোগ্রাম আরও দ্রুত এগিয়ে নিয়ে যাবে। এবার আমরা উপসাগরীয় দেশগুলোর আসল উভয় সংকটটা দেখব। ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে তারা একদিকে তাদের চিরশত্রু ইরান আর অন্যদিকে তাদের সবচেয়ে বড় মিত্র মানে যুক্তরাষ্ট্র। এই দুজনেরই প্রচণ্ড চাপের মধ্যে পড়েছে। এই স্লাইডটা তাদের দ্বিধাটা খুব পরিষ্কারভাবে দেখাচ্ছে। একদিকে দেখুন, তারা আমেরিকার ওপর ভীষণ ক্ষুব্ধ, কারণ তাদের বারবার সাবধান করা সত্ত্বেও ওয়াশিংটন কোনো পরিষ্কার কৌশল ছাড়াই এই যুদ্ধটা শুরু করে দিয়েছে। আবার অন্যদিকে ইরানের প্রতি আছে সরাসরি ভয়। ইরান তো তাদের অবকাঠামোতে হামলা চালাচ্ছেই, আবার এই যুদ্ধকে ব্যবহার করে তাদের ওপর আরও চাপ তৈরি করতে পারে, মানে যাকে বলে একেবারে শাখের করাত। আর এই বাইরের ঝামেলার মধ্যেই কিন্তু তাদের ভেতরের সমস্যাও কম না। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত আর সৌদি আরবের মধ্যে একটা চাপা প্রতিযোগিতা চলছে, কে আমেরিকার সবচেয়ে কাছের বন্ধু হতে পারে তা নিয়ে। আর এই রেষারেষিটা একটা জামায়ামা পদক্ষেপ নেওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই যে এত জটিল একটা অবস্থা, এখানে উপসাগরীয় দেশগুলো একটা দারুণ ইন্টারেস্টিং কৌশল নিয়েছে, যার নাম কৌশলগত ধৈর্য বা স্ট্র্যাটেজিক পেশেন্স। তবে এটাকে কিন্তু শুধু হাত পা গুটিয়ে বসে থাকা ভাবলে একদম ভুল হবে। এটা আসলে একটা খুব হিসেবি আর সক্রিয় অ্যাপ্রোচ। কৌশলগত ধৈর্য মানে হল হুট করে কোনো অ্যাকশনে না গিয়ে পুরো খেলাটা খুব মন দিয়ে দেখা আর যুদ্ধের গতিপথটা বোঝার চেষ্টা করা। মজার ব্যাপার হলো, এই একই কৌশল কিন্তু ইরান নিজেই বহুদিন ধরে ব্যবহার করে আসছে, আর এখন উপসাগরীয় দেশগুলো সেই একই পথে হাঁটছে। তো এই কৌশলের আসলে ৩টা ধাপ আছে। প্রথমত, তারা যুদ্ধের গতিপথটা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এরপর দ্বিতীয়ত, তারা এটা বোঝার চেষ্টা করছে যে আমেরিকা বা ইসরায়েলের কৌশলটা আদৌ কোনো কাজের কিনা, মানে এটা সুসংহত আর কার্যকর কিনা। আর সবশেষে ফলাফলের উপর ভিত্তি করে তারা নিজেদের তৈরি রাখছে। হয় তারা সামরিক সাহায্য দেবে, নয়তো কূটনীতিক সমাধানের দিকে এগোবে। চলুন পরের অংশে গিয়ে দেখি ভবিষ্যতের দিকে তাকালে তাদের সামনে কি কি পথ খোলা আছে, আর সেই পথগুলোই বা কতটা বিপজ্জনক। সংযুক্ত আরব আমিরাত কিন্তু ইরানের হামলা ঠেকিয়ে দিয়ে নিজেদের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার একটা ভালোই প্রমাণ দিয়েছে। এমন কথাও শোনা যাচ্ছে যে তারা হয়তো পাল্টা হামলা করে ইরানকে একটা কড়া বার্তা দেওয়ার কথা ভাবছে। কিন্তু এর সাথে যে কি পরিমাণ ঝুঁকি জড়িয়ে আছে সেটা ভেবে তাদের নেতৃত্ব এখনও খুব সাবধানে পা ফেলছে। অন্যদিকে সৌদি আরবের ব্যাপারটা আবার একটু অন্যরকম। তাদের ওপর হামলা তুলনামূলকভাবে কম হয়েছে, আর তারা তথ্য প্রকাশের ব্যাপারেও অনেক সংযম দেখিয়েছে। জিসিসির পুরনো নেতা হিসেবে তারা এই সংকটকে নিজেদের নেতৃত্ব আবার প্রতিষ্ঠা করার একটা সুযোগ হিসেবে দেখছে, আর তাদের প্রথম পছন্দ হল একটা কূটনৈতিক সমাধান খুঁজে বের করা। এই স্লাইডটা পুরো পরিস্থিতিটা বোঝার জন্য খুব জরুরি। তাদের সামনে মূলত ৩টা পথ খোলা, আর প্রত্যেকটাই সাংঘাতিক ঝুঁকিপূর্ণ। চলুন একটা একটা করে দেখি। প্রথম অপশন, আমেরিকার সাথে সরাসরি সামরিক জোটে যোগ দেওয়া। এতে ওয়াশিংটনে তাদের প্রভাব বাড়বে ঠিকই, কিন্তু ইরানের সরাসরি প্রতিশোধের মুখে পড়তে হবে আর একটা লম্বা যুদ্ধে ভেসে যাওয়ার ভয় আছে।
দ্বিতীয় অপশন, কূটনীতিক সমাধানের জন্য চাপ দেওয়া। এতে হয়তো অঞ্চলে শান্তি ফিরবে, কিন্তু আমেরিকা চটে যেতে পারে আর ইরানের আগ্রাসনকেও একরকম বৈধতা দেওয়া হয়ে যেতে পারে। আর ৩ নম্বর রাস্তাটা হলো চীনের দিকে ঝোঁকা। কিন্তু সমস্যা হলো চীন শুধু নিজের জ্বালানির জোগান নিয়েই ভাবে, তারা ভরসামন্দ নিরাপত্তা সঙ্গী নয়। মানে প্রত্যেকটা পথেই লাভ আর ক্ষতির এক জটিল হিসেব। সব মিলিয়ে পরিস্থিতিটা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যাকে বলে একেবারে খাদের কিনারায়। এই অঞ্চলের ভবিষ্যৎ এখন একটা সুতোর ওপর ঝুলছে। যুক্তরাষ্ট্রের দিক থেকে যেহেতু পরিষ্কার কোনো প্ল্যান দেখা যাচ্ছে না, উপসাগরীয় দেশগুলো আর কতদিন এই কৌশলগত ধৈর্য ধরে বসে থাকবে? চাপটা কিন্তু বাড়ছে। পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে আনতে হয়তো তাদের নিজেদেরই কোনো একটা পদক্ষেপ নিতে হবে। এই কথাটা তাদের ভেতরের হতাশাটা খুব ভালোভাবে তুলে ধরে। ভাবুন তো, আপনার নিজের অঞ্চলের এত বড় বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, অথচ সেখানে আপনার কোনো কথাই বলার সুযোগ নেই। এই যে নিজেদের ক্ষমতা হারানোর অনুভূতি, এটাই তাদের সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। তারা এমন একটা লড়াইয়ের মধ্যে আটকে পড়েছে যেটা তারা শুরুই করেনি, কিন্তু যার ফলটা তাদেরই ভোগ করতে হবে। এই যে একটা টানটান দড়ির উপর দিয়ে হাঁটার মতো অবস্থা, এখান থেকে উপসাগরীয় দেশগুলো কি পারবে নিজেদের জন্য একটা রাস্তা বের করতে, নাকি ছোট্ট একটা ভুলেই পাল্টে যাবে গোটা অঞ্চলের ভবিষ্যৎ? এই প্রশ্নের উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।